মোরা ভাই, এটা হ্যাঁ কম্পাউন্ড নাউন হয় না ভাই? হ্যাঁ হ্যাঁ সেটা কম্পাউন্ড নাউন হয়। এখন দেখেন আমাদের আমাদের জুম মিটিং এর সবচাইতে স্পেশাল বৈশিষ্ট্য সেটা হচ্ছে আপনি পরীক্ষার হলে আপনার মাথায় যেই যেই চিন্তাগুলা ঘুরবে আর সেই চিন্তাগুলা যে সঠিক নাকি ভুল সেটার ব্যাখ্যা আমরা এখানে বের করার চেষ্টা করি। আমি এখানে এক বাক্যে বলে দিতে পারতাম এটা কম্পাউন্ড নাউন, সো আপনি বাস শেষ। এইভাবে সবাই সবাই আলোচনা এইভাবে করে, জন্য আমরা সারা বছর বছর কিছুই শিখি না। কথা বলছেন? তো এখানে মূল কথা হচ্ছে একটা প্রশ্নকে আপনি যখন একটা প্রশ্ন দেখবেন আপনার মাথায় ৩-৪ ধরনের চিন্তা আসে। সেই প্রত্যেকটা চিন্তা নিয়ে আপনাকে এনালাইসিস করতে হবে। তখন আপনি পরীক্ষা হলে যেয়ে ভুল করবেন না। ঠিক আছে? আপনি যদি শুধুমাত্র ওয়ান ওয়ে শিখেন, শুধুমাত্র একটাই শিখেন তাহলে আপনি পরীক্ষা হলে যেয়ে ভুল করে দিবেন। ঠিক আছে? এখন দেখেন তো আমি ১ম চিন্তা কোনটা বললাম? যে আমরা জানি যে আর্টিকেলের পরে দেখেন আপনার মাথায় পরীক্ষা হলে তো এখানে পরীক্ষা হলে অনেক কিছু ঘুরবে। মাথায় আপনার আসবে আর্টিকেলের পরে ২ টা শব্দ তো এদের তো অ্যাডজেক্টিভ হওয়ার কথা। অ্যাডজেক্টিভ তো পার্টিসিপল, আপনি দুম করে পার্টিসিপল দাগে দিবেন। তার মানে আপনাকে বুঝতে হবে যে আর্টিকেলের পরে যে আছে এই যে সেকেন্ড যে শব্দটা সেটা তার নাউনকে মডিফাই করতেছে কিনা। যদি সে মডিফাই করে তখন সেটা অ্যাডজেক্টিভ হবে, না তো অ্যাডজেক্টিভ হবে না। ঠিক আছে? এটা হলো ১ নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনার কাছে যদি মনে হয় ধরেন যে আপনি এটা ভুলে গেলেন, আপনি মডিফাই জিনিসটা বুঝেন না কে কারে মডিফাই করে, তাহলে আপনার উচিত হবে এই যে এরপরে যে আছে নাউন, এই নাউনকে সাবজেক্ট ধরে একটা কন্টিনিউয়াস টেন্স করে ফেলেন। স্টিক ইজ ওয়াকিং, লাঠি জীবনে হাঁটতে পারে, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে না। সোজা কথা হচ্ছে দেখেন তার মানে এটাকে যদি আপনি এখানে এটাকে সাবজেক্ট ধরে যদি আপনি একটা কন্টিনিউয়াস টেন্স করেন তখন হবে স্টিক ইজ ওয়াকিং, লাঠি হাঁটতেছে। এটা কোনো সাধারণ বাক্য না, এটা অস্বাভাবিক কথাবার্তা। ঠিক আছে? তাহলে বুঝা গেল এটা অবশ্যই যেহেতু কন্টিনিউয়াস টেন্স হয় না এই জন্য এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে না। ঠিক আছে? এই হলো সেকেন্ড ব্যাখ্যা। আর থার্ড ব্যাখ্যা হচ্ছে আপনি যেটা বললেন সেটা হচ্ছে তাহলে কি হবে, এই জিনিসগুলো যেহেতু হয় না এই জন্য সে কম্পাউন্ড নাউন। কথা বলছেন আপনি সরাসরি এটাকে কম্পাউন্ড নাউন এইভাবে তো কয়টা কম্পাউন্ড নাউন মুখস্থ করবেন? আপনাকে মাথাটা এইভাবেই ঘুরাইতে হবে। এটা কম্পাউন্ড নাউন কেন সেটার ব্যাখ্যাটা আমি এইভাবে দিলাম। যে প্রথম ব্যাখ্যা হচ্ছে এটাকে মডিফাই করে না, আর সেকেন্ড ব্যাখ্যা হচ্ছে এইটা দ্বারা কন্টিনিউয়াস টেন্স হয় না। এজন্য এটা আপনার কি অন্য যেই কিছু সাবমেইন কিছু একটা হবে। তাহলে এটা কি? এটা হচ্ছে জিরান্ড প্লাস নাউন। জিরান্ড প্লাস নাউন মিলে কম্পাউন্ড নাউন হয়। জিরান্ড প্লাস নাউন, এই দুইটা একত্রে এটাকে কম্পাউন্ড নাউন বলে। আর কম্পাউন্ড নাউন আরো অনেকভাবে তৈরি হয়, এগুলো আমরা এর আগে নাউন অধ্যায়ে বলছিলাম। তো এইটাকে বলা হয় তো এই জন্য কম্পাউন্ড নাউন, এটা একটা কম্পাউন্ড নাউন আর প্রথমটা নাউন তার আগেরটা জিরান্ড, আর এই জিরান্ডের অবজেক্ট হিসেবে স্টিক বসছে, তাহলে এটা একটা জিরান্ড। এইভাবে আপনি এটাকে বলে আপনারা জানেন যে এটাকে বলা হয় সেন্টেন্স অ্যানাটমি। আপনারা জানেন যে মেডিকেলে যারা পড়ে ওরা শুরুতে একটা সাবজেক্ট পড়ে সেটার নাম হচ্ছে অ্যানাটমি। যে অ্যানাটমি ভালো বুঝে, যে অ্যানাটমি সবচাইতে ভালো বুঝে সে ভালো ডাক্তার হবে। ঠিক আছে? যে অ্যানাটমি ভালো বুঝে না সে ভালো ডাক্তার হবে না। আপনাকে ইংলিশে ভালো হইতে হলে আপনাকে ইংলিশের সেন্টেন্সের ফরম্যাট বুঝতে হবে। কিভাবে একটা সেন্টেন্স গঠিত হইছে। আপনি আন্দাজে ওই যে কিছু রুলস টেকনিক পড়ে যাবেন, দেখবেন যে পরীক্ষা হলে আটকে যাবেন। দেখেন সেকেন্ড এবার একটা বিষয় আছে ক্যান নট স্টার্ট, ক্যান নট স্ট্যান্ড, তারপর হচ্ছে ক্যান নট হেল্প, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, উড ইউ মাইন্ড, এগুলা থাকলে এরপরে যে বার প্লাস আইএনজি সেটা জিরান্ট হয়। এখান থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসে নাই, কিন্তু বিদ্যাবাড়ির লেকচার শিট ও থেকে আমি এটা নিয়েছিলাম। আমি বিদ্যাবাড়ির লেকচার শিটও দেখি যে ওখানে কি দেওয়া আছে। ঠিক আছে? তাহলে এই বিদ্যাবাড়ির লেকচার শিটে এই রুলসটা আছে, তবে এটা এখন পর্যন্ত কোনো জায়গায় আসে নাই। এবার দেখেন আই লাইক, আই লাইক, তার মানে চিন্তা করলাম যে এটা যে ক্যান নট হেল্প, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, উড দ্যাট মাইন্ড, উড ইউ মাইন্ড, এগুলোর পরে আপনার বার প্লাস আইন দিলে জিরান্ট হবে। এটা একটু মাথায় রাখতে হবে। এবার এরপরে যেটা আছে আমরা বলছিলাম যে পসেসিভের পরে নাউন হয়। কিছুক্ষণ আগে নাউনের যে পজিশনটা সেখানে আমরা দেখাইছিলাম, বা আপনাদের আমাদের গ্রুপের নোটে আছে। ঠিক আছে? আমরা এর আগে যে নোটগুলা পড়াইছিলাম ওগুলাতে আছে, আপনারা নোট থেকে দেখে নেবেন যে কিসের আগে পসেসিভের পরে সবসময় নাউন হয়। তাহলে এটা হলো পসেসিভ, হার, হার হচ্ছে পসেসিভ। তাহলে আপনাকে প্রোনাউন ক্লাস আগে করতে হবে, তখন আপনি বুঝবেন হারটা পসেসিভ। এই পসেসিভের পরে কি হয়? নাউন হয়, নাউন। তাহলে নাউন হিসেবে অবশ্যই জিরান্ট। এইটা হচ্ছে ভাই, জিরান্টের হার্ট ৬টা তো পজিশন। অবজেক্টিভও হয়, তাহলে ওই যে লাইক দেখে বুঝতে হবে নাকি ভাই? হ্যাঁ 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 আপনি সুন্দর একটা কথা বলছেন যে হার অবজেক্ট হয়, কিন্তু এই যে আরেকটা সেকেন্ড ব্যাখ্যা লাইক আছে, আই লাইক ইট। বুঝছেন? যে আই লাইক এর পরে এই, হ্যাঁ আপনি ভালো একটা ব্যাখ্যা দিয়েছেন। যাক আমি এবার আপনার কথাটাকে নিয়ে আবার বলি। দেখেন এবার বলেন তো, আপনি যেহেতু তুলে আনছেন তাহলে আপনাকে জ্বালাই। এখন বলেন এটা কোন ফ্রেজ? হার ড্যান্সিং।
আই লাইক হার ড্যান্সিং। যদি হার ড্যান্সিং বল তাহলে হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ ক্লজ আর কি। আমি বলতেছি আই লাইক হার ড্যান্সিং, এখানে হার ড্যান্সিংটা এটা ফ্রেজ নাকি ক্লোজ আগে সেটা বলেন। ও, এটা ভাই ফ্রেজ ভাই। হ্যাঁ ফ্রেজ, তাহলে ফ্রেজ হলে কি ফ্রেজ হবে? আম, আই লাইক ইট, ইট দ্বারা রিপ্লেস হচ্ছে নাউন ফ্রেজ। জি জি ভাই, নাউন ফ্রেজ হ্যাঁ ভাই। নাউন ফ্রেজ। এখন এখন আমি বললাম যে নাউন যেখানে যেখানে বুঝতে পারে জিরান্ট, ওখানে ওখানে বুঝতে পারে, তো জিরান্ট, বুঝছেন? নাউন আর জিরান্ট সেম না? এই যে আই লাইক ইট, ইট ইট জি ভাই, দ্বারা জি ভাই। রিপ্লেস হচ্ছে, এটা যেহেতু নাউন ফ্রেজ, তো নাউন ফ্রেজে কি অ্যাডজেক্টিভ বসবে নাকি? নাউন ফ্রেজে তো নাউন ফ্রেজে তো নাউন ইকুইভ্যালেন্ট কোনো কিছু থাকবে, তাহলে এটা না, আমি অবশ্যই কি? ওই যে মনে করছিলাম যে শুধু হার ড্যান্সিং, না না, মানে এতটুকু উপরেরটুকু। আমি এইটাই পুরোটাই বলছি, হার ড্যান্সিং পুরোটা কোন ফ্রেজ। আপনাকে মনে রাখতে হবে নাউন ফ্রেজে সবসময় জিরান্ডই বসে, নাউন ফ্রেজ নাউন ক্লোজে জিরান্ড বসে। এই যে দেখেন এর আগে যে যে উদাহরণগুলো দিয়েছিলাম সেখানে এই যে প্রথমটা দেখেন, প্রথমটা কি ছিল? প্রথমটা নাউন, নাউন ফ্রেজ ছিল, সাবজেক্ট পজিশনে নাউন ফ্রেজ জিরান্ড হয়েছে। এই যে লাস্ট উদাহরণ, সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট পজিশনে নাউন ফ্রেজ, এটা জিরান্ড। তাহলে নাউন ফ্রেজ নাউন ক্লোজ এগুলা সাবজেক্ট পজিশন অবজেক্ট পজিশনে বসলে এখানে বার প্লাস আইনজি থাকলে সেগুলো জিরান্ড হয়ে যাবে, বুঝছেন? এই জন্যই তো এইভাবে দেখেন যে একটা প্রশ্নকে অনেকভাবে ব্যাখ্যা দেওয়া যায়, জিরান্ট এবং পার্টিসিপল আর হচ্ছে নাউন ফ্রেজ ক্লোজ, এগুলো খুব ডিফিকাল্ট। দেখেন না যে আমাদের বিদ্যাবাড়ি স্যাররাও পর্যন্ত উত্তর দিতে যা ভুল করে ফেলছে, ঠিক আছে? কারণ হচ্ছে কত ডিফিকাল্ট, চিন্তা করেন যে একজন টিচার পর্যন্ত ভুল করে ফেলছে, ঠিক আছে? তাহলে এখন আমাদের ভাই বিদ্যাবাড়ি তো ভাই জিরান ফ্রেজ সম্পর্কে কিছু বলেই নাই। আচ্ছা আমি শুধু এতটুকুই, জাহিদ স্যার শুধু বলছিল যে হুম, আহ, জিরান নাউনের মতো কাজ করে, আর হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তারপরে দুইটা উদাহরণ, শেষ, ক্লাস শেষ। না উনি, আমি বুঝলাম না স্যার, উনি এই ফ্রেজ মানে আমি ওনার লেকচারগুলো এখনো দেখি না, এখনো পর্যন্ত দেখি না, ঠিক আছে? কিন্তু ওনারা এত কম আলোচনা কেন যে করলো এখানে বুঝতেছি না। কারণ উচিত ছিল জিরান ফ্রেজ নিয়ে তো ঘন্টার পর ঘন্টা কথা বলা উচিত, কারণ এগুলাই তো সেন্টেন্সের অ্যানাটমি। তো মানে এবার দেখেন, তাহলে দেখলাম যে আই লাইক ইট, ইট দ্বারা রিপ্লেস হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ, আর নাউন ফ্রেজ হিসেবে আপনার জিরান্ট বসে, ঠিক আছে? তো এই গেল আমাদের জিরান্ট নিয়ে কথাবার্তা। এরপরে আমরা লাস্ট, এরপরে আমরা পার্টিসিপলে ঢুকে যাচ্ছি। পার্টিসিপল, একটু নয়েজ হচ্ছে। রহমা আপু, মাইক্রোফোনটা একটু মিউট করেন। হ্যাঁ হ্যাঁ, রহমা আপু মাইক্রোফোনটা একটু মিউট করেন। আচ্ছা, করে ফেলছে, উনি হয়তো বা ভুলে গেছে। তো যাই হোক, এবার হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে কি? পার্টিসিপল হচ্ছে আপনারা জানেন যে পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। পার্টিসিপল তিন প্রকার, দেখেন পার্টিসিপল মূলত অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অ্যাডজেক্টিভ। পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তবে এই অ্যাডজেক্টিভের মধ্যে ভার্বের একটা ফোর্স থাকবে। তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ, তার মধ্যে ভার্বের ফোর্স থাকবে। এখন দেখেন এই অ্যাডজেক্টিভটা তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্ব প্লাস আইএনজি, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ভার্ব প্লাস আইএনজি কে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, আর বি3 কে বলা হয় ফার্স্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল খুব একটা আসে না, হ্যাভিং প্লাস বি3, এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। এখন এবার দেখেন এ রোলিং স্টোন গ্যাদার নো মাস। এখন দেখেন এখানে এ রোলিং স্টোন, এই যে দেখেন স্টোন কথাটা আছে মানে পাথর, এই পাথরের অবস্থান হচ্ছে রোলিং, কেমন পাথর? আপনি প্রশ্ন করেন স্টোনকে যে এটা কেমন পাথর? রোলিং পাথর, যেটা ঘুরতেছে। তাহলে দেখেন অবস্থান বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ অবস্থা সংখ্যা দোষ গুণ এগুলো বোঝায়, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। আপনি যদি এটাকে নিয়ে কন্টিনিউয়াস টেন্স তৈরি করে ফেলেন, স্টোন ইজ রোলিং, পাথরটা কি আপনার মুভ করতেছে, ঘুরতেছে, তাহলে দেখেন কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে। সোজা কথা, কন্টিনিউয়াস টেন্স হলে এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? তাহলে পরবর্তীতে যে আছে, যে নাউন, নাউনটাকে সাবজেক্ট ধরে আপনি যখন কন্টিনিউয়াস টেন্স তৈরি করে ফেলতে পারবেন, তাহলে মনে করবেন এটা পার্টিসিপল হয়ে গেছে, এটা অবশ্যই জিরান্ট না। তাহলে দেখেন, তাহলে এই যে স্টোন ইজ রোলিং, কিন্তু স্টিক ইজ ওয়াকিং হয় নাই, এই জন্য এটা কম্পাউন্ড নাউন। কিন্তু এখানে স্টোন ইজ রোলিং, এটা আপনার বাস্তব জগতের সত্য কথাবার্তা, মানে এটা হচ্ছে সেন্টেন্সটার মিনিং আছে। ওই যে বলে যে বাংলা বাক্যে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা, ওই যে যোগ্যতা আছে এই বাক্যে, যে পাথরটা নড়তেছে আর লাঠি হাঁটতেছে, এটা মানে যোগ্যতা নাই, ওই হরর মুভিতে হয়তো বা সম্ভব। দেখেন সে ইজ সুইমিং,
এখন বলেন এই সুইমিংটা কি বলেন? শি ইজ সুইমিং, ভাই পার্টিসিপল ভাই। পার্টিসিপল, ব্যাখ্যাটা কি হতে পারে? এটা কমপ্লিমেন্ট, আর হচ্ছে এটা হচ্ছে ওই নাউন বা প্রোনাউনের হচ্ছে দোষ গুণ বোঝাইছে ভাই। হ্যাঁ, এবার আমরা একটু পিছন থেকে কম্পেয়ার করব। দোষ গুণ না, আপনি ভুল বলছেন, দোষ গুণ বুঝাই নাই। দেখেন, মানে এক্সাক্ট মানে এক্সাক্ট কথা বলতে হবে। শোনেন, দেখেন, শি ইজ সুইমিং, এই সুইমিংটা আগে বুঝেন। এটা এই শি আর সুইমিং একই, কমপ্লিমেন্ট। এই যে শি, তার অবস্থানটা হচ্ছে সুইমিং। দেখেন, যখন তাহলে যখন অবজেক্ট পজিশনে যে বসে থাকবে, মানে ভার্বের ফ্রেজ যে বসে থাকবে, সে যদি তাকে ডিসক্রাইব করে, বর্ণনা করে, তার অবস্থান, তাকে সে কেমন এটা বর্ণনা করে, তখন সেটা হয়ে যাবে আপনার কি, অ্যাডজেক্টিভ। এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যদি নাউন পজিশনে যে বসে আছে, সে যদি তাকে তার প্রতিনিধি বুঝায়, মানে তাকেই আবার ফুটে তোলে ওখানে, মানে তখন সেটা হয়ে যাবে অবজেক্ট। তো এখন দেখেন যে শি, এই যে তার অবস্থানটা হচ্ছে কি, সে সাঁতার কাটতেছে। যদি বলছে শি ইজ ড্যান্সিং, সে নাচতেছে, এটা তার অবস্থান। শি ইজ সুইমিং, সে সাঁতার কাটতেছে। তাহলে এটা একটা কমপ্লিমেন্ট। এই যে শি আর সুইমিং, এটা একটা কমপ্লিমেন্ট। আর কি কমপ্লিমেন্ট? আর আমরা জানি কমপ্লিমেন্ট হিসেবে নাউনও হইতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। তাহলে এখানে কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ হয়েছে, এটা যে শি তার অবস্থান, আর অ্যাডজেক্টিভ হিসেবে পার্টিসিপল বসে। ঠিক আছে, কিন্তু আমরা কমপ্লিমেন্ট এখানেও করছিলাম, মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, এই যে এটাও এটা কমপ্লিমেন্ট। তবে এখানে এটাকে যে মাই ফেভারিট অ্যাক্টিভিটিসকে ডিসক্রাইব মাই, এই যে দেখেন, মাই ফেভারিট অ্যাক্টিভিটিসটা কি, রিডিং। এই যে এটাকে তুলে ধরছে এখানে। আর এখানে তাকে মডিফাই করছে, এই যে শি সুইমিং, তার অবস্থান সম্বন্ধে মডিফাই করছে। তাহলে যখন যখন তাকে মডিফাই করবে, তখন সেটা অ্যাডজেক্টিভ হবে, আর অ্যাডজেক্টিভ হলে সেটা পার্টিসিপল। কিন্তু যদি তাকে বর্ণনা করে, মানে মানে একদম তাকে রিপ্রেজেন্ট করে, এখানে রিপ্রেজেন্ট, তার প্রতিনিধি। ঠিক আছে, যে মাই ফেভারিট হবি, মাই ফেভারিট অ্যাক্টিভিটিস, আমার প্রিয় কাজকর্ম, তো বলবো যে কি তোমার প্রিয় কাজকর্মটা কি, তখন বলে যে কি, রিডিং। এই দেখেন কি দ্বারা প্রশ্ন করছেন। আর বলেন যে সে ইজ সুইমিং, যে যে সে কি করতেছে, মানে তার, মানে না সরি, মানে তার অবস্থানটা, মানে সে ইজ, মানে তার অবস্থানটা কি, সুইমিং, সে সাঁতার কাটতেছে। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, এই জন্য পার্টিসিপল। আর এর আগে রিডিংটা আপনার কি ছিল, নাউন ছিল, অ্যাডজেক্টিভ না, সেটা নাউন ছিল। তাহলে সেটা হয়ে গেছে আপনার জিরান্ট। আর অ্যাডজেক্টিভ থাকাতে এটা হয়ে গেছে পার্টিসিপল। আর মনে রাখতে হবে কমপ্লিমেন্ট হিসেবে নাউনও বুঝতে পারে, অ্যাডজেক্টিভও বুঝতে পারে। এগুলা মানে এগুলা হয়তোবা আপনি একসাথে এখানে আলোচনাটা আমি অনেকভাবে বলতেছি, ঠিক আছে, কিন্তু আপনি এগুলাকে লিঙ্ক আপ করতে অনেক কষ্ট। আপনাকে অনেকগুলো লেকচার, নোট ফোট অনেক কিছু দেখা এরপরে কথাবার্তা বলতে হয়। এই যে আমি আপনাদের কথা বলতেছি, তো এখানে অনেকগুলা টিচারের সরাসরি কথা আছে, যে উনি এইভাবে বলছে, উনি এইভাবে বুঝে, ধরেন যে P2 এইভাবে বলছে, বা আমাদের, তবে আমি বিদ্যাবাড়ির লেকচারগুলো এখনো সবগুলো দেখিনি। ঠিক আছে, কিন্তু আরো অনেকগুলো অন্যদেরগুলো দেখছি, অনেকগুলো বই পড়ছি। ঠিক আছে, আমি চিন্তা করলাম যে আমি কয়েকটা ক্লাস কি বুঝলাম যে ওনারা খুব বেশি ডিপে যায় না। তো খুব বেশি ডিপে না গেলে মানে ক্লাস করে মজা লাগে না। কিন্তু পরবর্তীতে দেখি, টাইম করে আবার দেখবো। তো দেখেন যে ডগ, এই যে দেখেন, সরি, এরপর হচ্ছে আই স এ ফ্লাইং বার্ড, এই যে দেখেন, বার্ড ইজ ফ্লাইং, বার্ড ইজ ফ্লাইং, এই যে এটাকে কন্টিনিউয়াস টেন্স করা যাচ্ছে। বা কেমন পাখি, উড়ন্ত পাখি। ঠিক আছে, এই যে দেখেন, এটাকে মডিফাই করছে। এবার দেখেন, তাহলে বলেন যে সুইমিং ডগ, এখন বলেন তো সুইমিংটা কি হবে, জিরান্ট নাকি পার্টিসিপল? পার্টিসিপল ভাই। পার্টিসিপল। এখন আমাদের এখানে এই যে একজন আছে, সে হচ্ছে ফাতেমা ডালি, এখন তাকে জিজ্ঞাসা করি। এখন এই যে এইটা কি হবে, সুইমিং পুল, এখানে সুইমিংটা কি, মোটামুটি কঠিন আছে, দেখি উত্তর দাও, ভুল হইলে হোক, কোনো ব্যাপার না। সুইমিং পুল, এটা কি, সুইমিং পুল। এখন এই সুইমিংটা কি, জিরান্ট নাকি পার্টিসিপল? জিরান্ট। জিরান্ট। কিভাবে, ব্যাখ্যা কি? সুইমিং পুল একটা নাউন। সুইমিং পুল একটা নাউন, মানে কম্পাউন্ড নাউন। না, নাউন ফ্রেজ হচ্ছে, নাউন ফ্রেজের মধ্যে সুইমিং পুল। সুইমিং পুল, সুইমিং পুল এটা নাউন, ঠিক আছে, কম্পাউন্ড নাউন। এখানে বুঝতে হবে এটাই, যে যে ফুল ইজ সুইমিং,
কোনো ফুল কি সাঁতার কাটে? ফুল কি সাঁতার না। কাটতে কিনা? কাটতে পারে না। তাহলে ফুল ইজ সুইমিং কখনো হয় না। মানে যে সাঁতার যদি বলে যে ফন্ড ইজ সুইমিং, ঠিক আছে, গ্রামে তার সুইমিং পুল নাই, যদি বলে যে ফন্ড ইজ সুইমিং মানে পুকুর সাঁতার কাটতেছে, এটা কি হবে? এই বাক্যটা অসম্ভব, অবাস্তব কথাবার্তা। এই জন্য এখানে ফুল সাঁতার কাটতে পারে না, ব্যক্তি সাঁতার কাটে। এই জন্য ডগ থাকাতে ডগ ইজ সুইমিং, কুকুর সাঁতার কাটতেছে, এটা হচ্ছে পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। কিন্তু এখানে সুইমিংটা ফুলকে মডিফাই করতে পারে নাই, এই জন্য এটা হবে জিরান্ট। আর জিরান্ট প্লাস নাউন মিলে হয়েছে সরি কি বলে, কম্পাউন্ড নাউন। আচ্ছা, এবার স্লিপিং গার্ল, এটা কেউ বলবেন? হৃদয় ভাই ছাড়া অন্য কেউ বলেন না, দ্রুত তু আপু বলেন, একটু তাড়াতাড়ি বলেন। স্লিপিং গার্ল এটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। আপনি সুস্থ হয়েছেন নাকি, নাকি এখনো অসুস্থ? না ভাইয়া আমি বলি না, কোনো আপু বলছে আমার সর্দি যাই নাই এখন। ও আচ্ছা, অন্য কেউ বলে দিছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে আপনি বললেন না কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা সামনের দিকে যাই। যে স্লিপিং গার্ল, তার স্লিপিং হচ্ছে আপনার এটা হচ্ছে কি আপনার প্রেজেন্ট পার্টিসিপল হয়। এবার স্লিপিং ফিল, এটা কি হবে? স্লিপিং ফিল জিরান ভাই। জিরান্ট। হ্যাঁ জিরান্ট, কারণ ফিল তো আর স্লিপ করতে পারে না। তো যাই হোক, এগুলো আপনারা পারবেন। এই যে এ রিডিং পার্সন, হ্যাঁ পার্সন ইজ রিডিং, তাহলে এটা পার্টিসিপল। এ রিডিং টেবল, টেবল তো আর আপনার রিডিং করতে পারে না। তো যাই হোক, এগুলো হচ্ছে জিরান্ট এবং পার্টিসিপলের মধ্যে একটু পার্থক্য আমরা দেখাইলাম। এবার দেখেন, এ সুইমিং স্নেক ইজ বিট হিম ইন দ্য লেগ। এখন বলেন যে এই যে এই হচ্ছে বার বিট, কামড়ানো। এখন বলেন এই সুইমিংটা কি হবে? পার্টিসিপল ভাই। কেন পার্টিসিপল? আপনার ওই যে আপনার এ স্নেক ইজ সুইমিং, এটা হ্যাঁ আপনার স্নেকের বোঝাচ্ছে ভাই, অবস্থান বোঝাচ্ছে। হ্যাঁ, স্নেকের অবস্থান বোঝাচ্ছে, যে সাঁতার কাটানো একটা মানে সাঁতাররত অবস্থায় একটা সাপ, ঠিক আছে। তাহলে এই যেহেতু এই যে সুইমিংটা স্নেককে মডিফাই করতেছে, তার অবস্থান বোঝাচ্ছে, এই জন্য এটা একটা পার্টিসিপল, তাহলে এটা পার্টিসিপল। আচ্ছা, তাহলে সাবজেক্টের জায়গায় কিন্তু পার্টিসিপল হতে পারে। এই যে দেখেন, যে ট্রানজিটিভ ভার্বের বা ভার্বের সাবজেক্ট রূপে ভার্বের সামনে যেই ফ্রেজটা থাকবে, সেখানেও কি হতে পারে আপনার এই এখানে আপনার পার্টিসিপল হতে পারে। তবে সেটা ওই যে বললাম যে পার্টিসিপলটা তার পরের যে শব্দটাকে মডিফাই করতেছে কিনা। আপনি এত রুলস টুলস মুখস্থ রাখতে পারবেন না, ঠিক আছে। এই জন্য আমি রুলস দেখেন আনি না, আমি রুলস না আনি না, বেশি বেশি উদাহরণ আনি, ঠিক আছে। রুলস মুখস্থ করলে দেখেন যে সব পাগল হয়ে যাবেন, ঠিক আছে। এখানে দেখতে হবে যে স্নেককে মডিফাই করতেছে কিনা, ঠিক আছে। যদি মডিফাইও না বোঝেন, যে মডিফাই এই যে স্নেকের একটা অবস্থান যে সাঁতার কাটা, এটা যদি আপনি না বোঝেন, তাহলে কন্টিনিউস করে দেন স্নেক ইজ সুইমিং। সাপ একটা সাঁতার কাটতেছে, এটা তো হচ্ছে সাঁতাররত অবস্থায় অনেক সাপ দেখছেন। এবার দেখেন, দ্য রেইন কাম ফোরিং ডাউন ইন দ্য টরেন্ট, মানে ঝমঝম করে বৃষ্টি পড়তেছে। এই যে এখানে ফোরিংটা এখানে কি হবে বলেন তো, কোন নাউন হবে? এখানে ফোরিংটা কি জিরান্ট হবে নাকি পার্টিসিপল হবে? দেখেন কিছু শব্দ আছে, পার্টিসিপল ভাই। হ্যাঁ কিছু শব্দ কেম বাই ইনট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে গো, কেম, ডাই, লাইক, রান, এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে রুলসটা কি? ইনট্রানজিটিভ ভার্ব, যেই ভার্বের কোনো অবজেক্টই দরকার নাই। তো অবজেক্ট যদি না লাগে, তাহলে তো আপনার জিরান্ট আসবে না, ঠিক আছে। তাহলে অবজেক্ট যদি না লাগে, তাহলে জিরান্ট আসবে না, তাহলে আসবে কি? পার্টিসিপল আসতে পারে, ঠিক আছে। দে দ্য রেইন কাম, এরপর হচ্ছে পোরিং ডাউন। এখন দেখেন, এই যে ডাউন হচ্ছে অ্যাডভার্ব, তার আগে কি হয়েছে? আপনার অ্যাডজেক্টিভ হয়েছে, দেখেন ডাউন অ্যাডভার্ব। আচ্ছা, এখন তো পোরিং হচ্ছে আপনার সরি না, দেখেন এখানে পোরিং যেটা আছে সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, মানে আপনার কেম আছে, কেম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের আপনার ইনট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত পার্টিসিপল হয়। এই যে হি ওয়েন্ট ড্যান্সিং, সে ওখানে গেল, সে কিভাবে গেল, মানে কিরকম করে গেল, নাচতে নাচতে গেছে। এই যে ড্যান্সিং, এটা হচ্ছে আপনার এই যে গোর পরে যে ওয়েন্ট, গোর ফার্স্ট ফ্রম ওয়েন্ট, এই ওয়েন্টের পরে ড্যান্সিং হয়েছে, এইটাও আপনার তাহলে বোঝা গেল ইনট্রানজিটিভ ভার্বের পরে আপনার কি হয়,
যে প্রেজেন্ট পার্টিসিপল হয়। তাহলে এই ক্ষেত্রে অবজেক্ট, এটা অবজেক্ট নাকি অ্যাডজেক্টিভ সেটা বোঝার জন্য যে ট্রানজিটিভ ভার্বে সেই সেই উদাহরণগুলো দেখেন। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বের সময় বলছিলাম যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাবেন। আপনি দেখেন যে হি ওয়েন্ট, সে কি গেল, এটা কি হইলো? উত্তর পাওয়া যায় সে কি গেল, সে কাকে গেল, এরকম কিছু হয় না। হি ওয়েন্ট, সে গেল, সে কিভাবে গেল হয় কিন্তু, মানে সে কিভাবে গেল, তখন কি কি নাচতে নাচতে গেল। সে কি গেল, কাকে গেল, উত্তর পাওয়া যায় না। তবে সে কিভাবে গেল সেটা নিয়ে উত্তর পাওয়া। দ্য রেইন কাম পিউরিং, মানে বৃষ্টিটা কিভাবে আসছে, বৃষ্টিটা কি আসছে, উত্তর হয় না। বৃষ্টিটা কিভাবে আসছে, এই যে পিউরিং। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি পরে ভিডিও দেখে নিয়েন, সমস্যা নেই। এবার এবার এরপরে দেখেন ইন ইন্টারেস্টেড অন মাই গোয়িং দেয়ার। দেখেন অন হচ্ছে প্রিপজিশন। তো প্রিপজিশনের পরে যদি পসেসিভ থাকে, প্রিপজিশনের পরে যদি পসেসিভ থাকে, অবশ্যই তারপরে ভার্বটা কি হবে বলেন, কি হবে এটা বলেন? গোয়িংটা এখানে কি জিরান্ট নাকি পার্টিসিপল? এটা ভাই জিরান্ট হবে ভাই। জিরান্ট হবে। অন্যদের মতামত কি? আমি তো বললাম জি, ভাইয়ারটা মনে হয় পার্টিসিপাল বলছিলাম মনে হয়, কিন্তু ভাইয়ারটা হবে। না, এখানে আমারটা তো ফাইনাইট সবই ভার্ব না, আপনাকে বলতে হবে জিরান্ট অথবা পার্টিসিপলের মধ্যে কোনটা। আপনাকে বলছি ভাইয়া, আমারটা হ্যাঁ, আচ্ছা ও আচ্ছা পার্টিসিপল বলছিলেন। পার্টিসিপাল বলছিলাম ভাইয়া। ও আচ্ছা ঠিক আছে, পার্টিসিপল বলছেন। তো দেখেন আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে পসেসিভের পরে পসেসিভ মানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? পসেসিভ মানে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। আর নাউন হিসেবে কি বসে, জিরান্ট। তাহলে পসেসিভ মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। আর তাহলে নাউনের সাথে সম্পর্ক কার, জিরান্ডের, পার্টিসিপলের না। ঠিক আছে, তাহলে এইভাবে একটু মাথায় কয়েকবার রাখবেন। আর আপনি ভিডিও বারবার দেখবেন। আপনাদের কাছে যদি মনে হয় যে আপনার একটু বেসিকে প্রবলেম হচ্ছে বা একবারে আপনি শোনেন, এখানে আমি যা কিছু বলতেছি আপনি যদি এর 10% লাইভে বুঝেন তাহলে আপনি অনেক বুঝে গেছেন। মানে সত্যি যেটা বলি যে আপনি যদি 10% যদি লাইভ সেশনে বুঝেন তাহলে আপনি মনে করেন যে আপনি অনেক কিছু বুঝে গেছেন। কিন্তু আপনি এরপরে যখন বাসায় কয়েকবার দেখবেন আপনার দেখবেন 100% ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো আপনি মনে রাখবেন যে শুধু 10% বুঝলেও হবে। আপনি 10% বুঝলে মনে করবেন যে আপনার দ্বারা অনেক কিছু হবে। এবার দেখেন বাই হচ্ছে প্রিপজিশন, তারপরে কি এই যে অল কি পসেসিভ? অল কিন্তু পসেসিভ না, এখানে অল পসেসিভ না, অল হচ্ছে আপনার প্রোনাউন। ঠিক আছে, তাহলে ওই যে আপনার ইনডিফিনিট প্রোনাউন। তাহলে বাই অল, তো এরপরে প্রিপজিশনের পরে যদি পসেসিভ থাকে, পসেসিভের পরে অবশ্যই নাউন হবে, মানে জিরান্ড হবে। প্রিপজিশনের পরে এই যে বাই, এটার পরে যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনের পরে অবশ্যই অ্যাডজেক্টিভ, মানে আপনার পার্টিসিপল হবে। যে এটা যদি পসেসিভ হইতো তাহলে এটা জিরান্ট হয়ে যেত, যেহেতু এটা পসেসিভ না, প্রিপজিশনের পরে যদি এটার প্রোনাউন, এটা যদি প্রোনাউন, এই যে দেখেন এটা প্রোনাউন, এটা যেহেতু প্রোনাউন তাহলে এটা অবশ্যই পার্টিসিপল হবে, পার্টিসিপল। তাহলে এটা হয়ে যাবে পার্টিসিপল। এবার বলেন তো এটা আই হ্যাভ ডাউট অ্যাবাউট দিস হ্যাপেনিং অ্যাট অল, তাহলে এখানে হ্যাপেনিংটা কি হতে পারে? ভাই পার্টিসিপল ভাই। কেমনে পার্টিসিপল? ভাই সামনে দিস আছে প্রোনাউন। আর হৃদয় ভাই সব ভুলে গেলেন, হ্যাঁ? আচ্ছা না না সরি, ঠিক আছে, তো আপনি ঠিকই তো বলছেন। আচ্ছা, এখন এই যে দিসের এগুলো তো আপনার তো দিস এগুলো তো আপনার ইয়া নাই, কি বলে, পসেসিভ নাই এগুলোর। তো এরপরে আপনার দিস থাকাতে প্রোনাউন ভাই। হ্যাঁ এটা হলো প্রোনাউন, প্রোনাউনের পর অবশ্যই কি পার্টিসিপল। আমি আসলে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম এখন। এবার এটা গেল, এটা হচ্ছে রুল নম্বর 3। এবার রুল 4 দেখেন, মনে রাখবেন অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ হিসেবে বুঝতে পারে। তাহলে অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ রূপে পার্টিসিপল বসে, পার্টিসিপল। তাহলে এই যে অ্যাডজেক্টিভ রূপে আপনার পার্টিসিপল হতে পারে। দেখেন
এই যে অ্যাডভার্বের পরে পার্টিসিপল হবে, অ্যাডভার্বের পরে পার্টিসিপল, তাহলে এটা পার্টিসিপল, এটা অ্যাডভার্ব। এবার মাই দ্য প্লেয়ার প্লেড ক্রিকেট, দেখেন এই এখানে বোঝার অনেক কিছু আছে এই সেন্টেন্সটাতে। নিচে বলেন তো, প্লেইং ক্রিকেট দ্য প্লেয়ার গট টায়ার্ড, প্লেইং ক্রিকেট ভাই পার্টিসিপল ভাই। দ্য প্লেয়ার গট টায়ার্ড, তাহলে এইটা মোটামুটি সবাই বলে ফেলতে পারে, পিছনের প্রশ্ন টশ্ন পড়ে বা রুলস পড়ে বলে ফেলতে পারে। তবে এটা কেন পার্টিসিপল সেটা জানেন? ভাই যে আপনার ওটার কমার পরে হচ্ছে আপনার সাবজেক্ট আছে এই যে প্লাস দেখেন, ভার্ব। এই যে আমি বললাম যে এই ধরনের ব্যাখ্যা নিয়ে আপনি কখনো রিটেনে ভালো করবেন না। মানে এই ধরনের ব্যাখ্যা দিলে আপনি ওই পরীক্ষার হলে যায় ধরেন যে ভুল করবেন, এরপরে কারো বলতে গেলেও ভুল করবেন, এটা কোনো ব্যাখ্যা না। ঠিক আছে, এখানে এটা হচ্ছে শর্টকাট। তো শর্টকাট তো দিয়ে যে আমি বললাম যে সেন্টেন্সের অ্যানাটমি নিয়ে কাজ করতে হবে, যে কি ধরনের সেন্টেন্স আপনি লিখতেছেন, সেই সেন্টেন্সটার গঠনটা কিভাবে তৈরি হয়েছে। দেখেন, বলতে পারবেন যে এটা কোনটা, এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে কোনটা বলতে পারবেন? যে প্লেইং ক্রিকেট দ্য প্লেয়ার গট টায়ার্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কোনটা? হ্যাঁ, আদরি আপু বলছে এটা সিম্পল। কারণ হচ্ছে যে প্রথম যে ক্লোজটা আছে এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে যে গট। এখন এইটা হচ্ছে আপনার ফাইনাইট ভার্ব, এটা একটা সিম্পল সেন্টেন্স, কিন্তু এটা আসলে কি সিম্পল সেন্টেন্স ছিল? না, এটা আসলে সিম্পল সেন্টেন্স ছিল না। এই সেন্টেন্সটা ছিল এরকম, দ্য প্লেয়ার প্লেইড ক্রিকেট, একটা প্লেয়ার যে ক্রিকেট খেলা খেলছিল, অ্যান্ড হি গট টায়ার্ড, এরপরে কি হয়ে গেছে? ক্লান্ত হয়ে গেছে। এখন এটাকে বলা হয় রিডিউসিং ফ্রেস অ্যান্ড ক্লোজ। আমি এটা নিয়ে সামনের দিকে আমাদের আলোচনাটা খুব বেশি, এই যে সামনে এখনো আসবে আলোচনা আগামী পৃষ্ঠার থেকে। এবং আমাদের সামনে আমরা যে রাইট ফর্ম অফ সরি আপনার ফ্রেস ক্লোজ যে পড়বো, সেখানে আমরা দেখাবো কিভাবে একটা সেন্টেন্সকে রিডিউস করতে হয়। ওই যে ধরেন যে যারা বিসিএস এ বা বিভিন্ন জায়গায় আপনি যদি শুধু শুধু সিম্পল সেন্টেন্স লেখেন আর কমপ্লেক্স সেন্টেন্স লেখেন, আপনাকে নাম্বার দিবে না। আপনাকে ওখানে রিডিউসিং সাবজেক্ট মানে ফ্রেস ক্লোজ শিখতে হবে। এটা আমি এখন চেষ্টা করতেছি, মানে মানে বড় বড় বাক্যগুলাকে কিভাবে ছোট করা যায়, ছোটগুলাকে কিভাবে বড় করা যায়, না যে ডেইলি স্টার পড়িয়া মজা নাই। কারণ ওরা প্রচুর পরিমাণে সেন্টেন্স রিডিউস করে, বুঝছেন? ওরা সিম্পল সেন্টেন্স লেখেই না। মানে ওই ধরেন এটা সিম্পল সেন্টেন্স, কিন্তু এটা হলো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সগুলোকে সিম্পল সেন্টেন্স করে। বিষয়টা বুঝছেন? মানে আপনার নরমাল ইউজার যারা যারা ইংলিশে ভালো না, তারা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স লেখে, কিন্তু ডেইলি স্টার সহকারে যারা ভালো ইংরেজি লেখে তারা সবগুলা সিম্পল সেন্টেন্স লেখে। তবে এই সিম্পল সেন্টেন্সগুলো হচ্ছে ওই কম্পাউন্ড কমপ্লেক্সকে সিম্পল করে, ওগুলাকে মানে একটা কম্পাউন্ড সেন্টেন্সকে আপনার জোর করে সিম্পল করে ফেলছে। এই যে দেখেন আমি কেমনে করলাম এটা, দ্য প্লেয়ার প্লেড ক্রিকেট অ্যান্ড হি গট টায়ার্ড, এটা ছিল ফুল সেন্টেন্স। এরপর এটাকে রিডিউস কিভাবে করছে দেখেন তো, এই হচ্ছে কনজাংশন অ্যান্ড, তার আগে একটা ক্লোজ, সামনে একটা ক্লোজ। ঠিক আছে, এখন বলা হলো আপনি যদি এটাকে রিডিউস করতে চান, তাহলে হি গট টায়ার্ড, এটা হচ্ছে আপনার জায়গাতে এটাকে রাখবেন যে সে ক্লান্ত হয়ে গেছে। কে ক্লান্ত হয়েছে? দা প্লেয়ার। এখন রিডিউস করার সময় আপনি দা প্লেয়ারকে উঠিয়ে দেন, সাবজেক্ট উঠে গেল, এই যে সাবজেক্ট বাদ উঠে গেল। এবার হচ্ছে প্লেইড ক্রিকেট। এখন আপনি এই প্লেইডটাকে কি করতে হবে? এই প্লেইডটাকে চেঞ্জ করতে হবে, এই প্লেইডটাকে আপনি নন ফাইনাইট করতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে প্লেইড তো 3, তাহলে আমরা তো জানি যে পাস্ট পার্টিসিপল তো আপনার বি3 বসানো যায়, কিন্তু এটা কি ফার্স্ট পার্টিসিপল? এটা কিন্তু বি2। কথা বুঝতে হবে এখানে, এটা কিন্তু বি2 মানে ভার্ব টু, মানে ফার্স্ট সরি এটা হলো পাস্ট যে ফর্ম ওইটারই। এখন দেখেন ভার্বের ফার্স্ট ফর্ম কিন্তু আপনার ইয়ে না, নন ফাইনাইট ভার্ব না। তাহলে আপনাকে যদি এটাকে রিডিউস করতে হয়, এই সেন্টেন্সটাকে যদি রিডিউস করতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? এখানে সাবজেক্ট আর ভার্বকে উঠিয়ে দিতে হবে।
সাবজেক্ট আর ভার্বকে উঠে দিয়ে আপনি এখানে নন ফাইনাইট ভার্ব নিয়ে আসতে হবে, তখন এটা আর কি হয়ে যাবে, ফ্রেজ হয়ে যাবে, তখন এটা আর ক্লোজ থাকবে না, এবং আপনি অ্যান্ডটাকে উঠে দিয়ে কমা দিয়ে দিবেন, তখন এটা কি হবে, সিম্পল সেন্টেন্স। এখন আপনি এখানে উঠে দিলেন, কিন্তু এখানে সরাসরি প্লেড ক্রিকেট দিতে পারবেন না, কারণ এটা একটা ফার্স্ট টেন্স। তাহলে আপনাকে কি করতে হবে, প্লেড বাদ দিয়ে শুধু প্লে আনতে হবে, প্লে প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, দেখেন ভার্ব প্লাস আইএনজি প্লেইং। এখন দেখেন ভার্ব প্লাস আইএনজি আনছেন, প্লেইং ক্রিকেট, এইটাকে বলা হয় রিডিউসিং ক্লোজ। আপনি যখন এইভাবে কোনো ক্লোজকে রিডিউসিং করবেন, তখন যে ভার্ব প্লাস আইএনজিটা আসবে সেটা অবশ্যই পার্টিসিপল হবে। ব্যাখ্যাটা হচ্ছে এটা, এইটা হচ্ছে একদম অথেন্টিক সোর্স থেকে ব্যাখ্যা। ও আমার হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম অথবা আপনার নেটওয়ার্কের প্রবলেম, তো যে এটা যেহেতু সিটের রেকর্ড হচ্ছে, তো রেকর্ডটা তো আর কেটে কেটে আসবে না, কারণ রেকর্ডটা তো আমার এখানেই হচ্ছে, এই জন্য আপনি একটু কষ্ট করে আবার দেখিয়েন। তাহলে এই হচ্ছে মূল ব্যাখ্যা। আপনি যখন একটা ক্লোজকে রিডিউসিং করবেন, রিডিউসিং করে যখন এটাকে সিম্পল সেন্টেন্সে করবেন, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে যখন আপনি রিডিউসিং করে ভার্ব প্লাস আইএনজি বসায়া একটা সেন্টেন্স পরিবর্তন করবেন, তখন ওখানে যেই সেন্টেন্সটা তৈরি হবে, ওখানে যেই ভার্ব প্লাস আইএনজি হবে, সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, মানে পার্টিসিপল। বুঝছেন? এগুলা তো বেশি ডিপ ভাবে স্যাররা আলোচনা করে না। মানে আমি এই সেন্টেন্সটা আমি নিজ থেকে লিখছি, এটা কিন্তু বই ছিল না, এটাকে আমি কম্পাউন্ড সেন্টেন্সে নিলাম, নেওয়ার পরে এরপরে এটাকে কাইটা এবার আপনাকে দেখালাম। এরপর সেন্টেন্সটা দেখেন, রিডিং এ হাউস, রিডিং এ হাউস, দেখেন এই যে রিডিং এ হাউস, এই যে দেখেন ওয়েন্ট, ওয়েন্টের পর আরেকটা, এই হচ্ছে ওয়েন্টের সাবজেক্ট হচ্ছে এটা, তাহলে এটা একটা ক্লোজ, তার আগে একটা, কিন্তু এখানে কমা দেয় নাই, এখানে ঝামেলা করছে কি, কমা দেয়, তো এই কমাটা মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না, আপনাকে বুঝে নিতে হবে হেরি। ঠিক আছে, তাহলে এখানে আদাটা এইটা একটা ফ্রেজ, এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত এটা একটা ফ্রেজ। এখন এই ফ্রেজটা এই যে দেখেন, এই যে রিডিং, রাইডিং, রাইডিং এ হর্স, এখন দেখেন এই যে এখানে ভার্ব প্লাস আইএনজি আছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই সেন্টেন্সটাকে ওই যে আগেরটার মতো রিডিউসিং করছে, মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল বা কম্পাউন্ড সেন্টেন্স ছিল, সেটাকে রিডিউসিং করে এখানে রাইট থেকে রিডিং, রাইডিং আসছে, রাইডিং মানে ভার্ব প্লাস আইএনজি করে দিছে। কথা বুঝছেন? এই যে এই ধরনের কোন ক্লোজকে যদি এইভাবে রিডিউসিং করা হয়, কোন ক্লোজকে যদি এইভাবে রিডিউসিং করা হয়, তখন সেটা পার্টিসিপল হয়ে যাবে। এখন আপনি এত ডিটেলস না জানলেও সমস্যা নাই, ফ্রিলি পাস করে যাবেন, কিন্তু এত ডিটেলস না জানলে আপনি ওই যে রিটেনে যায় ভালো করবেন না। ঠিক আছে, তখন রিটেনে যায় গোল্লা সেট মারবেন। তো সাদিয়া ওয়াজ প্রিপেয়ারিং হার লেসন, এখন এখানে কি হতে পারে চিন্তা করেন তো। পার্টিসিপল ভাই। হ্যাঁ, এটা পার্টিসিপল। এটা কি এমনি পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। মনে রাখবেন, আপনি মনে রাখবেন কন্টিনিউয়াস টেন্স যেগুলা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস টেন্স গুলাতে যেই ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে উদাহরণটা কি, মানে এখানে ব্যাখ্যাটা কি, কন্টিনিউয়াস টেন্স গুলাতে ভার্ব প্লাস আইএনজি যখন ইউজ হবে, এগুলাকে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল বলবেন, এটা মাথায় রাখবেন। কন্টিনিউয়াস টেন্স গুলাতে যেই ভার্ব প্লাস আইএনজি ইউজ হয়, যে কন্টিনিউয়াস টেন্স যেগুলো আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলাতে যেই ভার্ব প্লাস আইএনজি ইউজ হয়, ওগুলো অবশ্যই অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে প্রেজেন্ট, সরি, ওগুলো অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, সেখানে ভার্ব প্লাস আইএনজি থেকে আপনি কি প্রেজেন্ট পারফেক্ট বলবেন। তাহলে দেখেন ফার্স্টের মধ্যে প্রেজেন্ট আছে, এটা নিয়ে কিন্তু অনেক সময় কনফিউশন হয়, অনেকে এটাকে পার্টিসিপল বলতে চায় না, প্রেজেন্ট পার্টিসিপল বলতে চায় না। আপনাকে মাথায় রাখতে হবে ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, এইটা যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ইউজ হোক প্রেজেন্ট পার্টিসিপল থাকবে। ঠিক আছে, টেন্সটা যদি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সও হয়, তাও এটাকে আপনি প্রেজেন্ট পার্টিসিপলেই বলবেন, ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল। এই যে দেখেন, হি হ্যাড বিন রিডিং, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সরি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেখানে যে ভার্ব প্লাস আইএনজি, এইটাও প্রেজেন্ট পার্টিসিপল, এটাও আপনার প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এই হলো আমাদের আজকের আজকের আলোচনা। তাহলে আমরা
প্রেজেন্ট পার্টিসিপল ভার্সেস ফার্স্ট পার্টিসিপল যদি আমরা আজকে আলোচনা করব না, এইটা আলোচনা করতে গেলে অনেক লম্বা একটা টাইম লাগবে, এখানে অনেকগুলো আছে এবং কালকে আমরা আরো কনফিউজিং টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে যেহেতু আমরা শেষ করতে পারবো না, আমার মোবাইলে চার্জে 10% নিচে চলে আসছে, সো আজকে আমরা একটা একটু রিভিশন দিয়ে দিই, ঠিক আছে? তো দেখেন যে আমরা বলছিলাম যে নাউন পজিশন, আমরা শুরুতে করছিলাম নাউন পজিশনে কে কে বসতে পারে। নাউন পজিশনে যারা যারা বসতে পারে সবগুলা হচ্ছে আপনার জিরান্ট। সুতরাং ভার্বের ভার্বের সাবজেক্ট রূপে দেখেন, এই যে ভার্বের সাবজেক্ট রূপে আপনি জিরান্ট বসে, এই যে আপনি ইন ধরেন, ইন, এই যে এই ইনের আগে কি আছে? সাবজেক্ট, মানে প্রথম প্রিপজিশনের আগে যেটা থাকবে সেটাই সাবজেক্ট। তাহলে এখানে এই যে ওয়াকিংটা হচ্ছে মূলত সাবজেক্ট, আর এই পুরোটা হচ্ছে আপনার নাউন, জিরান্ডিয়াল ফ্রেজ, ঠিক আছে? তো এইটা হচ্ছে, এই যে ওয়াকিংটা হচ্ছে আপনার জিরান্টের জন্য। এই যে সুইমিং, এটা সাবজেক্ট হিসেবে বসছে। হি ফাউন্ড, এই যে দেখেন এটাও সাবজেক্ট হিসেবে বসছে। এই যে দেখেন সেকেন্ড যে ক্লোজটা, এখানে দ্যাট উজ্জ অবস্থায় আছে, এখানে সেকেন্ড যে ক্লোজটা ছিল ইজ, এই যে তার সাবজেক্ট হচ্ছে পার্কিং, এটা হচ্ছে এই জন্য সাবজেক্ট হিসেবে বসতে জিরান্ট। আমরা জানি জিরান্ট নাউন সাবজেক্ট হিসেবে বসে, আর নাউন ইকুইভ্যালেন্ট জিরান্ট। এবার ইট হ্যাজ স্টপড রানিং, রেইনিং, এই যে দেখেন স্টপড ইট, বা হি স্টার্টেড টিচিং, এটাকে আপনি ইট দ্বারা রিপ্লেস করতে পারবেন। হ্যাঁ, দেখেন হি স্টার্টেড ইট, সে এটা শুরু করলো। এবার আপনার কাছে কনফিউশন হচ্ছে যে এটা নাউন, তাহলে এটা কি মডিফাই করলো কিনা? তাহলে আপনি কন্টিনিউয়াস টেন্স করেন, ইজ টিচিং, মানে হ্যামলেট হচ্ছে একটা উপন্যাস, উপন্যাস কি কাউকে শিক্ষা দিতে পারে? হ্যামলেট ইজ টিচিং, ঠিক আছে? তাহলে দেখেন যে এইটা কখনো হয় না, ঠিক আছে? হ্যামলেট তো কখনো টিচিং, কাউকে শিক্ষা দিতে পারবে মানে পড়াইতে পারবে না, হ্যামলেট কাউকে পড়াইতে পারবে না। তাহলে এখানে এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স হয় না, তাহলে এটা অবশ্যই কম্পাউন্ড নাউন, মানে জিরান্ট, যে টিচিংটা এটা জিরান্ট। এবার ডু ইউ এনজয় ইট, তুমি কি এটা পছন্দ করো? তুমি কি পছন্দ করো? এনজয় মানে তুমি কি পছন্দ, তুমি কি করতে উপভোগ করো? টিচিং করতে, পড়াইতে উপভোগ করি, এই যে টিচিং ইট দ্বারা রিপ্লেস হচ্ছে। এখন বলেন এই ফেজে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন, আমরা ফেজ বাই ফেজ আগাই। যে কেউ কোনো কোনো প্রশ্ন আছে এখানে? না বুঝার কোনো কিছু আছে? একটু রেসপন্স করেন দ্রুত। ফাতেমা ডালিয়া আছে, প্রশ্ন আছে? কমেন্ট করলে তো হয়, মাইক্রোফোন ওপেন করা লাগবে না, কমেন্ট করলো, আমি কমেন্ট গুলো দেখতেছি, কমেন্ট করলে হবে। আচ্ছা, কারো কোনো প্রবলেম নাই? হ্যাঁ, আপনারা একটু এখন থেকে একটু কমেন্ট করিয়েন, কমেন্ট না করলে আমি বুঝবো না, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে 2 নম্বর। এবার আমরা সেকেন্ড ফেজে চলে যাচ্ছি। এখানে এখানে একটু ব্যাখ্যাটা আমি একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি। অবজেক্ট, ফ্রি পজিশনের অবজেক্ট রূপে নাউন অথবা নাউন প্রোনাউন বসে। ফ্রি পজিশনের অবজেক্ট রূপে নাউন প্রোনাউন বসে, তাহলে এখানে টু হচ্ছে প্রি পজিশন, তারপর অবশ্যই একটা অবজেক্ট, অবজেক্ট হিসেবে নাউন বসে, নাউন ইকুইভ্যালেন্ট জিরান্ট, জিরান্ট নাউনের মতো কাজ করে। এই যে ইন, ইন হচ্ছে একটা কি অবজেক্ট পজিশনে বসে, ইন হচ্ছে একটা প্রি পজিশন, তার অবজেক্ট হিসেবে জিরান্ট বসে। এবার আপনার কাছে মনে হচ্ছে যে মানি, মানে কি মানে এটা, এই যে এখানে আর্নিং, আর্নিং কি আবার মানে কি মডিফাই করলো কিনা? ধরেন যে শয়তান এরকম চিন্তা আপনার মধ্যে নিয়ে আসলো, তখন আপনি আস্তাগফিরুল্লাহ বলে বলুন যে মানি ইজ আর্নিং, মানে কি নিজে নিজে টাকা উপার্জন করতে পারে? টাকা তো নিজেকে নিজে উপার্জন করতে পারে না, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স হয় নাই, এই জন্য এটা অবশ্যই জিরান্ট। এই যে অবজেক্টের পরে জিরান্ট অনেকভাবে ব্যাখ্যা করা যায়। এই যে মাই ফেভারিট হবি, মাই ফেভারিট অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে একটা সাবজেক্ট, এই সাবজেক্ট আর হচ্ছে রিডিং কাছাকাছি একই রকম, এ পরস্পর ভাই, তাহলে তারা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হিসেবে নাউনও বসতে পারে, নাউন সরি কমপ্লিমেন্ট হিসেবে নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে। এখন আপনি প্রশ্ন করেন এটা কি? দেখেন মাই ফেভারিট অ্যাক্টিভিটি, তোমার প্রিয় কাজ কি? তোমার প্রিয় কাজ কেমন প্রশ্ন করলেন, নাকি কি প্রশ্ন করলেন? তোমার প্রিয় কাজ কি? রিডিং, এই যে কির উত্তর, মানে কি এইটাকে এটা রিপ্রেজেন্ট করছে, তাহলে এটা অবশ্যই নাউন, আর নাউন মানে জিরান্ট, ঠিক আছে? আর কিন্তু আপনাকে এখন জিরান্ট দাগাইতে পারবেন না, কারণ হচ্ছে এটা একটা কমপ্লিমেন্ট, এখানে দাগাইতে উত্তর হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে? মানে এখানে এটাকে আগে কমপ্লিমেন্ট এটা দাগাইতে হবে। আচ্ছা, যাই হোক, দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক, এই যে স্টিক ইজ ওয়াকিং, লাঠি হাঁটতে পারে না, তাহলে বোঝা গেল যে অবশ্যই এখানে ওয়াকিং স্টিককে মডিফাই করে নাই, ঠিক আছে? আর এই জন্য আমরা এই যে ওয়াকিং স্টিক, এটা একটা কম্পাউন্ড নাউন হয়ে গেছে, ঠিক আছে?